রাজনীতির ময়দানে এখন চলছে আস্থা অনাস্থার খেলা। বিএনপি, জামায়াত এবং এনসিপি কেউ কারো উপর ভরসা করতে পারছে না। অন্যদিকে বেসরকারি এক জরিপ বলছে ভোটের মাঠে গুরুত্ব বেড়েছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু এনসিপি উল্টো বলছে ফেব্রুয়ারিতে ভোট হওয়া নিয়ে যথেষ্ট সংশয় আছে। টানাপোড়েন চলছে এনসিপির চাওয়া শাপলা প্রতীক নিয়ে। এর মধ্যেই নিউ ইয়র্কে হেনস্থার শিকার হয়েছেন বিএনপি ও এনসিপির নেতারা। তারপরেই আলোচনায় ভারতের গণমাধ্যমে বিএনপি মহাসচিবের নামে প্রকাশ করা একটি সাক্ষাৎকার। সব মিলিয়ে রাজনীতির অঙ্গনে তৈরি হয়েছে সন্দেহ, দ্বন্দ্ব আর অনিশ্চয়তার এক ঘূর্ণিপাক। কোথায় গিয়ে শেষ হবে এই আস্থা অনাস্থার রাজনীতি, কথা বলবো আজকের পর্বে। দর্শক, স্বাগত জানাচ্ছি নিয়মিত আয়োজন এখন প্রকাশে। সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাত। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন ঢাকা মহানগর উত্তর জামাতের সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আমরা তার জন্য অপেক্ষা করব না, আমরা আলোচনা শুরু করে দিব। আমি একটু শুরুতেই হাবিব ভাইয়ের কাছে একটু যেতে চাই। হাবিব ভাই, আজকে সারাদিন ধরে একটা আলোচনা চলছে, যদিও এর মধ্যে দলের পক্ষ থেকে আপনাদের দাবি করা হয়েছে যে বিএনপি মহাসচিবের নামে যে সাক্ষাৎকারটি ছাপিয়েছে ভারতের একটি গণমাধ্যম, সেটি একেবারে ভুয়া বলা হয়েছে, যে এটি এআই দিয়ে তৈরি করা। সেখানে যেই দাবিটি করা হয়েছে যে বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বিএনপি নির্বাচনে চায়, আসলে বিএনপির অবস্থানটা কি? যদি এটা নিয়ে যেহেতু একটি আলোচনা উঠেছেই, বিএনপি এই বিষয়ে বিএনপির আসলে অবস্থানটা কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আমার বক্তব্য স্পষ্ট। এত নির্যাতিত হলো আওয়ামী লীগ আর বিএনপি। আমরা বারে বারে কারাগারে গেলাম, ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়ে বছর পর বছর জেলখানায় থাকতে বাধ্য করলো, আমাদের নেতা তারেক রহমানকে মামলার দিকে আসতেই দিল না। সেই আওয়ামী লীগ নির্বাচনে আসবে, সেই জাতীয় পার্টি যারা আওয়ামী লীগকে 25 বছর 15 বছর ধরে ফ্যাসিস্ট হওয়ার সব ব্যবস্থা করে দিল, বিএনপি তাদেরকে নির্বাচনে নিয়ে আসার জন্য আগ্রহের কথা না, কোনোভাবেই না। কালকে আমাকে একটা মিডিয়া, আমি একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছিলাম, এই প্রশ্ন করা হয়েছিল যে এটা কোনোভাবেই সম্ভব না, এবং মহাসচিব তো বলেছেন যে, এবং কালকে আমাকে যে মিডিয়া জিজ্ঞাসা করেছে তাকে আমি আজকে ফোন করেছিলাম, আপনি তো কালকে আমাকে বললেন। আমি বললাম কালকে তো আপনাকে আমি উত্তর দিয়েছিলাম, তো হ্যাঁ আপনি চমৎকার উত্তর দিয়েছিলেন, যে কথা হলো তাই। হয়তো এমন হতে পারে উনি কথা বলছেন, কিন্তু এই কথা কোনোভাবে বলার কথা না। হঠাৎ করে আকাশে মেঘ নেই, কোনো রকমের সময় না, শীতকালীন সুন্দর সময়, হঠাৎ করে ঝড় করে বৃষ্টি আসবে, এই কথা তো আলোচনার বিষয়বস্তু না। উনি গেছেন আপনার জাতিসংঘের একটা মিটিংয়ে গেছেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে হুট করে এই কথা উনি কেন বলবেন? এটা বলার তো একটা প্রেক্ষিত লাগে, এই প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম। তো হঠাৎ করে উনি ইন্ডিয়ার একজন একটা পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলবেন যে আমরা চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, আমরা চাই জাতীয় পার্টি নির্বাচনে আসুক, এটা বলার কথা না। এটি তো আওয়ামী লীগ প্রসঙ্গে বললেন, জাতীয় পার্টির বিষয় আসলে আপনাদের অবস্থা কি? জাতীয় পার্টি ডবল অপরাধী। জাতীয় পার্টি একবার 1982 সালের 24 মার্চ একটা সংসদ ছিল, সেই সংসদকে ভেঙে দিয়ে দুর্গের ক্ষমতা দখল করেছিল। দীর্ঘ 9 বছর দেশের স্বৈর শাসন অব্যাহত ছিল। আমি তো কত বছর হাসপাতালে থাকছি, কত বছর হাসপাতালে থাকছি, জেলে গিয়েছি, অত্যাচার হয়েছে, নির্যাতিত হয়েছি, ভোট দিতে পারে না। একটা বড় অপরাধ তারা করেছে। সেই অপরাধের সাথে আরেকটা অপরাধ যোগ হয়েছে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট করার ক্ষেত্রে তারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে ওইভাবে সমর্থন না করতো, তাহলে আওয়ামী লীগ হয়তো এত বড় ফ্যাসিস্ট হয়ে হয়তো উঠতো না। যেমন আমরা কেউ নির্বাচনে অংশগ্রহণ করিনি, তারা যদি না করতো তো 24 নির্বাচনটাই কি হতো না। এই জন্য জাতীয় পার্টি তো আরও খারাপ, ওরা তো দল হিসাবে আরও খারাপ। অর্থাৎ জাতীয় পার্টিকেও নির্বাচনে চায় না বিএনপি। কেন চাবো আমরা? আমাদের সরকার দরকার নেই তো। আমাদের তো এই ভয়টা নেই যে নির্বাচন হলে যদি 24 নির্বাচনটা হতো, বিএনপি জোর যদি নির্বাচন করতে পারতো, আমাদের ধারণা ছিল 250-এর মতো সিট আমরা পেতাম। তো সেই আমরা কেন জাতীয় পার্টি নির্বাচন আসুক আমরা কেন চাবো? না আসুক, তাই আমাদের তাদের এখানে আনার কোনো দরকার নাই তো। তাদের আমরা নির্বাচন নিয়ে আসলে কী লাভ? আমরা নির্বাচন নিয়ে আসলে এই জন্য আমরা চাইতে পারি যে জাতীয় পার্টির ভোটটা হয়তো বিএনপিকে না দিয়ে অন্য কাউকে দিতে পারে, এই আশঙ্কা থেকে তো আমরা চাবো।
আমরা তো আসলে ভোটে তো এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এটা কি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন আজকে একটা জরিপের প্রকাশের কারণে? জরিপের ফল প্রকাশিত হয়েছে যে 41% মানুষ বা 41% ভোট বিএনপির পক্ষে আসবে। এর আগে তো আমরা দেখেছি না, জাতীয় পার্টি প্রসঙ্গে বিএনপির একটু নরম না সুর না আছে। আমি তো সর্বপ্রথম যখন আন্দোলন শেষ হলো তখন আমি বলেছিলাম যে ভুলটা আমরা করেছি, আমি করেছি। আমরা যে কোনো একজন যদি 1990 সালের 6 ডিসেম্বর বলতাম যে জাতীয় পার্টি আগামীতে নির্বাচন করতে পারবে না, তাই হতো, কিন্তু নির্বাচন করতে পারতো না তারা। আমরা ভুলটা করেছিলাম, তোমরা এই ভুলটা করো না। আমি কিন্তু ওই যে আন্দোলন, বৈষম্য আন্দোলন ওদেরকে বলতাম যে এই ভুলটা তোমরা করো না। আমি তো আগাগোড়াই বলে আসছি। এবার আমার এখানে আত্মবিশ্বাসের ব্যাপারটা শোনেন, আমাদের বিএনপি এখন যারা রাজনৈতিক দলগুলি আছে, সামনে যারা আছে, কারোর তো কোনো কর্ম নেই। দেশের মানুষের জন্য কোনো কর্ম কি আছে? কোনো কর্ম নেই। যারা ছাত্ররা বৈষম্যতা আন্দোলন করেছে তারা একটা আন্দোলনের শরিক ছিল। আমি একটু শেষ করে দিই। আর যারা আছে, যারা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে সামনের দিকে মাঠ দখল করা বা ক্ষমতা যাওয়া বা ক্ষমতা ভোগ করা, তাদের তো এই দেশে কোনো কর্ম নেই, কোনো অবদান নেই। না আছে স্বাধীনতা যুদ্ধের সময় অবদান, না আছে এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলন, একজন মানুষ তাদের মারা যায়নি, একজন মানুষ জেলে যায়নি, একজন আহত হয়নি। এই 15 বছর আন্দোলনে 13 সালে তাদের নেতাদের যখন ফাঁসি দিয়েছে, জেল দিয়েছে, যুদ্ধ অপরাধের দায় বিচার করে, বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না, কিন্তু ওই দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে, তখন তারা আন্দোলন করেছে। কিন্তু তারপরে এই 15.5 বছরের মধ্যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিষের দাম, সারের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, লোডশেডিং, এই আন্দোলন করতে গিয়ে তাদের লোকজন খুব কম আহত হয়েছে, কম মারা গেছে। এই কয়েক বছর আমরাই জীবন দিয়েছি, আমাদের ছেলে জীবন দিয়েছে নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জে, বিভিন্ন জায়গায়। দেশের মানুষের কাছে তাদের কর্ম নিত। আসবো একটু সালাউদ্দিন সিফাতের কাছে একটু যেতে চাই, এনসিপির যুগ্ম সদস্য সচিব। সিফাত, আজকে একটি জরিপের ফলাফল আপনি দেখেছেন যে জরিপে আমরা দেখছি আওয়ামী লীগের চেয়েও এনসিপির অবস্থা তলানিতে। কেন এই অবস্থা? আসলে এই জরিপের ফলাফলকে আপনারা কতটা গ্রহণযোগ্য মনে করেন? যে এনসিপির বেশিরভাগ নেতারাই তো এই 24-এর অভ্যুত্থানের একেবারে অগ্রভাগে ছিল, সেই এনসিপির কেন এই অবস্থা? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মধ্য দিয়ে আমার বিজ্ঞ সহ আলোচক সহ আরও যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। এখন জরিপের কথা বললে অনেকভাবেই কথা বলা যায়। বিশেষত একটা জরিপ যখন বের হয় তার ফাইন্ডিংস নিয়ে আলাপ আলোচনা হয়, কিন্তু সেটা কিভাবে জরিপটা করা হয়েছে, কোন মেকানিজমে করা হয়েছে, কোন কোন পদ্ধতিটা এগিয়েছে, সেটা নিয়েও অনেকগুলো কোয়েশ্চেনের অবকাশ কিন্তু থাকে। যেহেতু জরিপ নিয়ে আপনি প্রশ্নটা করেছেন, সেহেতু এই জরিপ প্রসঙ্গেও কোন মেকানিজম, কোন মেথড ফলো করা হয়েছে সেই ক্রিটিকের সুযোগটা আছে। যেহেতু আমরা সেই সুযোগটা পাচ্ছি না, আবার যেহেতু আমি জরিপ সংশ্লিষ্ট না, সেহেতু হয়তো আমরা বলতে পারছি না, হয়তো আগামীতে কেউ এই বিষয়টা বের করবেন। কিন্তু আমি আপনাকে জরিপ সম্পর্কে ক্রিটিক্যালি এঙ্গেজ করার জন্য আমি একটা তথ্য দিয়ে আপনাকে হেল্প করি। 2024 সালের ডামি ইলেকশনের পূর্বে 2023 সালে IRI নামক একটি প্রতিষ্ঠান আছে, US বেসড, তারা একটা জরিপ করেছিল আগস্ট মাসে। সেই জরিপে তারা দেখিয়েছিল 70% মানুষ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের সমর্থন রয়েছে এবং আগামী ইলেকশনে তারা এই মানুষগুলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে সমর্থন দেবে। IRI জরিপ এবং US বেসড একটা প্রতিষ্ঠান এই জরিপটা করেছে। তাহলে এই 70% মানুষ কারা, যারা আবার ওই 2024-এ অভ্যুত্থান করেছিল? ফলে এই ধরনের জরিপের অনেকগুলো ফল্ট লাইন আছে, মেথোডোলজিক্যালি অনেক ইস্যুজ আছে, ফলে আমি ওই ইস্যুতে এঙ্গেজ হব না। বাট এই জরিপগুলোর একটা দিক আমি আপনাদেরকে বলি। এই জরিপে আওয়ামী লীগকে ইনক্লুড করাটা, এবং আওয়ামী লীগ যদিও আপনি জানেন ইটস আ সাসপেন্ডেড পার্টি টিল দ্য ডিসপোজাল অফ দ্য ম্যাটার ইন দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, ইয়েট এরপরেও এই জরিপে আওয়ামী লীগকে ইনক্লুড করার একটা ব্যাপার ঘটেছে এবং এটাকে আমরা কোনো ইনোসেন্ট ঘটনা বলে আমি মনে করছি না। এটা নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। এবং আপনি দেখবেন বিভিন্ন টিভি টক শোতে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন ফোরামে বিশিষ্ট সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব এখন দেখবেন প্রায় সময় যে আওয়ামী লীগের কথা, যে আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কই গেল। এই জরিপগুলোর উদ্দেশ্য এটাই, কিন্তু আওয়ামী লীগের ভোট ব্যাংকটা কই গেল। এখন আমি আপনাকে স্পষ্টভাবে বলি যে এইটার একটা প্রিসাপোজিশন আছে। আওয়ামী লীগের ভোট ব্যাংক ধারণা করাটা, আওয়ামী লীগের ভোট ব্যাংক কল্পনা করা একটা প্রিসাপোজিশন হচ্ছে আওয়ামী লীগ ইজ অলওয়েজ কনস্ট্যান্ট ইন বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশের পলিটিক্সে আওয়ামী লীগ সবসময় ধ্রুবক এবং একটা ফিক্সড ভোটার, ফিক্সড পার্সেন্টেজ অফ পিপল সবসময় আওয়ামী লীগকে সমর্থন করে। এইটা একটা প্রিসাপোজিশন। এটা মেনে নিয়ে কিন্তু এই জিনিসটা আগায়। আপনি দেখে থাকবেন যে গত 16 বছরে আমি আপনার আলোচনা আমরা শুনবো। আমরা একজন অতিথির জন্য অপেক্ষা করছিলাম, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, তিনি এর মধ্যে আমাদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে যুক্ত করব, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আমরা যুক্ত হব অতিথিদের সঙ্গে।
স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম আস্থা অনাস্থার রাজনীতি নিয়ে। এরই মধ্যে আমাদের সঙ্গে এসে যুক্ত হয়েছেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রথম পর্বে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন না। আমরা একটি আলোচনা করছিলাম আস্থা অনাস্থার রাজনীতি নিয়ে। সিফাতের কাছে ছিলাম। সিফাত, আপনি বলছিলেন জরিপ নিয়ে এনসিপির অবস্থা কেন তলানিতে, সেই প্রসঙ্গে আপনি কথা বলছিলেন, যদি আপনার কথাটা শেষ। জি, আমাকে একটু সময় দিবেন। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আওয়ামী লীগের ভোট ব্যাংক বিষয়টা, যেটা এখন ইদানিং টেলিভিশন টকশোতে বিশিষ্ট সিনিয়র সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বিভিন্ন দেশি বিদেশি এনজিওগুলো বারবার উপস্থাপন করার চেষ্টা করে। এইটার একটা প্রিসাপোজিশন হচ্ছে আওয়ামী লীগ এবং এর ভোটাররা সবসময় কনস্ট্যান্ট। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবসময় ধ্রুবক, তাকে কখনো টাচ করা যাবে না, সে সবসময় থাকবে এবং তার একটা ফিক্সড ভোটার আছে। আমি সেই প্রসঙ্গে এসে বললাম যে গত 16 বছরে আপনি দেখবেন বাংলাদেশে অনেক অনেক মানুষ, এবং আরও হিসাব করলে 2009 সালের পর থেকে যারা ভোটার হয়েছে তারা কেউ কিন্তু ভোট দিতে পারে নাই। স্বাধীনভাবে স্বেচ্ছায় নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করে তারা ভোট কেন্দ্রে যেতে পারে না, ভোটও দিতে পারে নাই। তাহলে এই বিপুল সংখ্যক মানুষকে আপনি যখন বলেন আওয়ামী লীগের ভোটার বা এই আওয়ামী লীগের ভোটগুলো কই গেল, তাদের প্রেক্ষিতে যখন আপনি বলছেন, তখন এটা ইনহিয়ারেন্টলি তাদেরকে ক্রিমিনালাইজ করা। সে তো ভোটই দেয় নাই, তা হাউ ডু ইউ নো যে তারা আওয়ামী লীগের ভোটার? সে গত 16 বছরে কোনো ভোট দেওয়ার সুযোগই পায় নাই। এরপরও তাকে আওয়ামী ভোটার বলে, এরপরও তাকে আওয়ামী লীগের ভোট ব্যাংকে আছে বলে মনে করাটা, এটা ইটসেলফ একটা ক্রিমিনালাইজেশন, যেটা আমরা ডাকসু ইলেকশনও দেখেছি। এখন প্রসঙ্গ ডাকসু ইলেকশনের কথা যেহেতু বলছি, ডাকসু ইলেকশনে ছাত্রলীগ ঘোষণা দিয়ে ছাত্রছাত্রীদেরকে আহ্বান করেছে যে আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হবেন না, ভোট বর্জন করবেন। কিন্তু আমরা দেখলাম চিফ রিটার্নিং কর্মকর্তা মতে ডাকসু ইলেকশনে এইবার সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী, সর্বোচ্চ অংশগ্রহণমূলক হয়েছে, প্রায় 78%-এরও বেশি শিক্ষার্থী ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করেছে। ফলে নির্বাচনের জন্য আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করা, নির্বাচনকে ইনক্লুসিভ করার জন্য আওয়ামী লীগকে নিয়ে আসা, এটা কোনো শর্ত না। নির্বাচন আওয়ামী লীগ ছাড়াও ইনক্লুসিভ হয় এবং পার্টিসিপেটরি হয়। এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ডাকসু ইলেকশনটা। আরেকটা কথা যদি আমি বলি, যে জরিপের কথা আপনি বললেন, এরকম আরেকটা জরিপ আসছে, সেখানে বলা হচ্ছে, প্রসঙ্গক্রমে আমি বলে ফেলি, আমি যখন জরিপের কথা বলছিলাম তখন আপনি বলছিলেন যে এই জরিপের নানা মেথডে কি মেথডে করেছে সে বিষয়ে প্রশ্ন আছে, কিন্তু ডাকসু ইলেকশনের দিকে যদি আমরা তাকাই, সেখানেও তো আমরা দেখি যে এনসিপি সমর্থিত যে বাকছাস প্যানেল, সেখানেও আপনাদের ভরাডুবি হয়েছে। এইটাকেও কি আপনারা আমলে নেবেন? না না, অবশ্যই আমরা আমলে নিচ্ছি। এখানে একটা হচ্ছে ভরাডুবি যে অর্থে দেখানো হচ্ছে, সেই অর্থে আসলে কোনো ভরাডুবি হয় নাই আমার মতে। কারণ আপনি যদি দেখেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এছাড়াও বামপন্থী সংগঠনগুলো যারা এত বছর ধরে তাদের পলিটিক্যাল লিগাসি আছে, ইয়েট আমরা দেখতে পাই যে তারা ডাকসু ইলেকশনে তাদের চেয়ে আমাদের যারা সমর্থিত যে প্যানেল, যারা বলা হচ্ছে বাকচাষ, আদর্শিকভাবে আমরা তাদেরকে সমর্থন করি, তারা কিন্তু অনেক এগিয়ে আছে এবং বিভিন্ন হলগুলোতে কিন্তু তারা বেশ ভালো পেয়েছে, ভিপি হয়েছে, জিএস হয়েছে, নির্বাচিত হয়েছে। আমি 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 একটা প্রসঙ্গ এটা শেষ করি, আমাকে একটু শেষ করতে দিন, যেটা আমি সময়টা পাইনি এবং মাঝখানে একটা ইন্টারাপশন হলো। এই যারা বলে যে আওয়ামী লীগের এরকম ভোট ব্যাংক আছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, হিটলারের পতনের পরে আপনি কি মনে করেন এখন পর্যন্ত হিটলারের সমর্থক নাই বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে? সমর্থক নাই। তাহলে হিটলারের যেহেতু সমর্থক আছে, জার্মানির কোনো নেতৃবৃন্দ বা বিশ্বের কোনো নেতৃবৃন্দ কি মনে করে যে এখন তাহলে হিটলারকে নির্বাচনে নিয়ে আসা দরকার, বা হিটলারের যে নাজি জার্মানি আছে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা দরকার? সো ইট ইজ নট এ লজিক যে ওই কোন শতাংশ কি মনে করে। বাংলাদেশে 83 লাখ মানুষ এখন পর্যন্ত ড্রাগ অ্যাডিক্ট 2025 সালের সার্ভে অনুযায়ী। এখন তারা সবাই যদি রাস্তায় আন্দোলন করে যে কালকে থেকে আমাকে ড্রাগ অ্যাডিকশন জায়েজ করে দিতে হবে, বৈধ করে দিতে হবে, লিগালাইজ করে দিতে হবে, আপনি কি এটা বৈধ করবেন? মানুষ মাদকাসক্ত, 83 লাখ, দুঃখিত আমি, 83 লাখ মানুষ ড্রাগ অ্যাডিক্ট। তাহলে এখন আপনি কি 83 লাখ মানুষ যদি বলে যে আমাদের লিগালাইজ করে দিবে, আপনি কি লিগালাইজ করে দিবেন? না, ইট ইজ নট আ লজিক। আমার মতে যেটা হচ্ছে, যদি কেউ গণহত্যাকারী হয়, জেনোসাইডার হয়, সে জেনোসাইডারদেরকে আপনি কোনোভাবে বাংলাদেশের পলিটিক্স আপনি। আমি একটু ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে সারাদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে নানা আলোচনা হচ্ছে, যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সাক্ষাৎকারটি ভুয়া, তারা এই সাক্ষাৎকারটি দেননি, এআই দিয়ে তৈরি করা হয়েছে। হাবিব ভাই এই প্রসঙ্গে বলেছেন এবং হাবিব ভাই স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে তারা চায় না আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চায় না। এই সাক্ষাৎকারের আরেকটি পার্ট ছিল, সেটি হচ্ছে জামাত বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, যেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এটি যদিও ভুয়া সাক্ষাৎকার দাবি করা হচ্ছে, কিন্তু আসন ভাগাভাগির খেলা তো প্রত্যেক নির্বাচনের আগেই হয়। জামাত কি আসলেই বিএনপির কাছে কোনো আসন চায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমার সম্মানিত শ্রদ্ধেয় সহ আলোচক বৃন্দ, যারা দেখতে পাচ্ছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সাক্ষাৎকারটি,
এই সাক্ষাৎকারের ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু সেখানে যে সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি কিন্তু ওনার সাথে যেই ছবি সেটি প্রকাশ করেছেন। আমি আজকে একজন সাংবাদিকের সাথে কথা বলেছি, তিনি বললেন যে এটা যখন পত্রপত্রিকা এসছে তখন আমি ওই সাংবাদিককে নিজে ফোন করেছি। তিনি বলেছেন যে আমার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গোটাটা এখনো আমরা প্রকাশ করিনি, অর্থাৎ ওনাকে আমরা কিছু কথা বলতেই উনি অনেক কথা বলেছেন, এই কথা সেই সাংবাদিকের বক্তব্য। সুতরাং এটি বিএনপি যদি মনে করে যে এই জায়গা থেকে একটি ইন্ডিয়ার মতো এরকম একটা জায়গার এরকম একটা সংবাদপত্র খুবই অখ্যাত কুখ্যাত না, এরপরে হচ্ছে একজন সাংবাদিক লাইভে এসে বলছেন যে এটা তাদের কাছে আছে, আর যদি না হয় তাহলে তো বিএনপি এটাকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কারণ একটা দলের মহাসচিবের ব্যাপারে এরকম একটা বক্তব্য এটা খুবই তো গ্রহীত কাজ ওই সংবাদপত্র করেছেন আমি মনে করি। কিন্তু এখানে যেই কথাগুলো বলা হয়েছে এগুলোর কার্যক্রম কিছুটা মিলে যায়। যেমন মনে করেন বিগত দিনে এখানে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যখন বলা হয়েছে তখন জাতীয় পার্টির মহাসচিব কি বলেছেন যে আমাদেরকে রক্ষা করবার নৈতিক দায়িত্ব হচ্ছে বিএনপির। এখন আমরা দেখেছি যে আমাদের স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আওয়ামী লীগ মিছিল করবে, এতে আমরা বাধা দেব না, অথচ ওনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব দেওয়া হয়নি যে কে মিছিল করবে। এই জায়গা থেকে আপনাকে মিছিলের প্রসঙ্গে যখন আসছেন, আওয়ামী লীগ এই কথাটিও বলেছে, বিএনপি এই কথাটিও বলেছে যে আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গে যখন আসছেন যে আওয়ামী লীগের মিছিলগুলো থামাচ্ছে বিএনপির নেতাকর্মীরাই, জামাত তো কোথাও মিছিল থামাচ্ছে না। ধন্যবাদ। হ্যাঁ, তো সেজন্য আমরা আজকে রাজপথে ছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যেটা বলেছেন আসন ভাগাভাগি, এটা খুবই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য। যদি আমরা এখানে কিন্তু উল্লেখ করেছি যদি এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য হয়ে থাকে তাহলে কোথায় আলোচনা হয়েছে ওনাকে এটা প্রমাণ দিতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে সেটি বলা হয়েছে এবং এখানে এনসিপি সম্পর্কে নেগলেক্ট করা হয়েছে, যারা জুলাই যোদ্ধা যাদের নেতৃত্বে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে আমরা দেখেছি, আমরা সবাই ছিলাম। আমি এনসিপি এবং এই 5 আগস্টের আগের যে আন্দোলন এটাকে আমি দুই ভাগে সবসময় দেখতে চাই। তৃতীয় হচ্ছে যে এখানে ভারতের প্রভাব থাকবে এইরকম একটা কথা কিন্তু এখানে আছে, এটা খুবই দুঃখজনক। কারণ আপনি দেখেন যে আমাদের তরুণ প্রজন্ম এখানে কি স্লোগান দিচ্ছে, আমাদের রাজপথের স্লোগানটা হচ্ছে যে দিল্লি না ঢাকা। তার মানে বিগত 15 বছর ভারতেই কিন্তু এখানে আধিপত্যবাদী শক্তি দিয়েই এখানে মূলত আমাদের কনস্টিটিউশনাল রাইটগুলো, ভোটিং অধিকারগুলো সব কিছুকে তারা কেড়ে নিয়েছে। লুটপাটের রাজনীতি, গুম খুনের রাজনীতি সব কিছুর শক্তি জুগিয়েছে কিন্তু ভারত। তাহলে যেই কথাগুলো নিয়ে আজকের ইয়ং জেনারেশন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সেন্টিমেন্টের জায়গা তৈরি হয়ে আছে, সেগুলোকেই নিয়েই কিন্তু তিনি এখানে বক্তব্য দিয়েছেন। যদি এটা সত্য না হয় তাহলে ইজ আ মোর সেন্সিটিভ, মোর ডেঞ্জারাস, এবং এটা বিএনপির জন্য খুবই লুজিং কনসার্ন। এই জন্য কারণ ভারতের সাথে এখন তার ব্লেসিং নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় আর ফেসিবাদ কোন করতে চায়, তার পতনের জন্য, তার পিছিয়ে পড়ার জন্য কিন্তু এটাই যথেষ্ট। জি ধন্যবাদ। আমি হাবিব ভাইয়ের কাছে একটু আসি। হাবিব ভাই, রেজাল ভাইয়ের কথা শুনলেন, যদিও আমরা আপনি এর আগে পরিষ্কার করেছেন, রেজাল ভাই তখন ছিলেন না। আমরা দেখছি যে রেজাল ভাইয়ের বক্তব্য থেকে এটি পরিষ্কার হয় যে বিএনপি যদিও বলছে এই সাক্ষাৎকারটি তারা দেয়নি, বিএনপির মহাসচিবের সাক্ষাৎকারটি তারা দেয়নি, কিন্তু জামাতের বক্তব্যে এখনও স্পষ্ট যে তারা পুরোপুরি আপনাদের এই কথার উপর আস্থা আনতে পারছেন না, যেহেতু তিনি ছবি প্রকাশের কথা বললেন। আজকে আমরা আলোচনাও করছিলাম আস্থা অনাস্থার রাজনীতি নিয়ে, এই যে অনাস্থা তৈরি হলো কেন? আমি এক্ষেত্রে ওই প্রশ্ন ওইভাবে উত্তরে দিতে চাই। এখন জামাতের সাথে সিট ভাগাভাগি তো এখন কোনো আসর বসেনি বা আলোচনা হচ্ছে না, হঠাৎ করে এই কথা উনি কেন বললেন? এখন কি এই কথা বলার মতো কোনো পরিবেশ আছে? কোনো দলের সাথেই তো ভাগাভাগি আসন ভাগাভাগির কথা এখন ওঠেনি। তো জামাতের সাথে 30টা সিট আসন জামাত চেয়েছে, এ কথা উনি কেন বলবেন? ওই জন্য আমি বলছি টোটাল জিনিসটাই একটা গভীর একটা ষড়যন্ত্র অংশ বলে আমি মনে করি। হঠাৎ করে যারাই করে হয় না, যেমন আমার নামে যেমন একটা ধর আমি যে কথা বলিনি, তাহলে কি ভারত তো এটা ভারত বিতর্কিত করার চেষ্টা করবেই, ভারত তো বসেই আছে এই সরকারকে বেকায়দা ফেলা, আন্দোলনকারী যারা আমরা দলগুলি আছে তাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেওয়া, অনৈক্য সৃষ্টি করে দেওয়া, সন্দেহ সৃষ্টি করে দেওয়া, সব কিছুই নিতে ভারত বসে আছে। তো তাহলে কাদের কাজই এখন এটা? তা নাহলে একটা দেশের একজন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী যে মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে,
তাকে ভারতীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্নভাবে তাদের যে কথাবার্তাগুলি বলে কোনো দেশ পারে পৃথিবী থেকে এমন কোনো ঘটনা দেখাতে পারবেন যে এই ধরনের ঘটনা পৃথিবীর কোনো দেশ তার পাশের দেশের একটা ক্ষমতা বা সরকার পরিবর্তনের সাথে সাথে তার পক্ষে এইভাবে থাকে অথবা অন্যায়কারী দলের পাশে থাকে? দেখছেন, ভারতের সম্পর্ক তো হয়েছিল জনগণের সাথে, এক সরকার গিয়েছে আর সরকারের সাথে সম্পর্ক পড়ে, তা তো না। ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সাথে, ভারতের সম্পর্ক আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথেও না, শেখ হাসিনার সাথে। সেই জন্য ভারত এগুলি চাবেই। আর আমার কথা হলো খুব পরিষ্কার, আমরা এখানে কাউকে সমালোচনা আমরা করতে চাই না। আমি কেন সমালোচনা করব? আমার সাথে তো কেউ প্রতিদ্বন্দ্বী না তো। জামাতের সাথে এখন যে আমাদের যে কথাগুলি আসতেছে, আমি একটু রেজাউল ভাই তো বললেন যে ছবিটা আমি তো বলছি যে এইটাতে সেই না, এইটা তো সেই আলোচনার বিষয় না। জামাতের সাথে আসন ভাগাভাগির একটা পরিবেশ দরকার আছে না? আমার তো অন্য কোনো, আমরা যারা একসাথে আমরা আন্দোলন করেছিলাম বিগত দিনে, তাদের সাথেই তো আমাদের আলোচনা হচ্ছে না কাকে করে আসন দেবো, ওরকম কোনো আলোচনা হচ্ছে না। কিন্তু জামাতের সাথে কখন এর আলোচনার সুযোগ আসলো, কখন বসলো, আমার কাছে সেটা মনে হয় না। ওটাও যেমন মনে হয় না, হঠাৎ করে কথা বলা, এটাও আমার কাছে একই জিনিস মনে হচ্ছে। এখন আমি আপনাকে বলি যে দূরত্ব সৃষ্টির যে কথাটা বললেন, আমরা কিন্তু দূরত্ব সৃষ্টি করতে যাইনি কারোর সঙ্গে। কেন যাবো আমরা? আমি তো তখনই দূরত্ব সৃষ্টি করব আপনার সাথে যখন আমার প্রতিযোগিতার একটা অবস্থান আছে। মানে জামাতের সঙ্গে বিএনপির আমার সাথে কারো তো প্রতিযোগিতা নেই এখানে। এনসিপির কথা তারা নতুন তো। কেন বলছেন প্রতিযোগিতা নেই? আমি বলি কারণ আছে তো। এখন আপনার হলো ডাকসু ইলেকশনে তো আমরা দেখলাম যে ডাকসু ইলেকশনের কথা বাদ দেন, ডাকসু ইলেকশন করতে গেলে অনেক সময় কথা লাগবে। ডাকসু ইলেকশনটা ওইটা আমি এর ভিতরে ধরবো না, এই কারণে যে ওইটা একটা এখানে যারা আন্দোলনে মানে যারা প্রথম সারির দিকে ছিল, তার ভিতরে এনসিপির এরা ছিল, আমাদের ভিভিজেস প্রার্থী ছিল, আন্দোলন ছিল, ইয়ামিন মোল্লা ছিল, তো তাকে 163 ভোটটা দিল মাত্র। এনসিপির ব্যাপারে বলবো না যে তারা খুব খারাপ করেছে, তারা যেটুকু করেছে ওইটুকু। অর্থাৎ বিএনপি এখনো মনে করছে যে তাদের প্রতিযোগী হওয়ার মতো কোনো রাজনৈতিক দল বাংলাদেশে এই মুহূর্তে নেই। আমাদের বিএনপি বলে, আমাদের বিএনপি, আমি এটা পরিষ্কার করলে, আমরা যদি এই ছাত্রদলের কমিটিটাই যদি আমরা শেষে না দিতাম এবং ওইটার পরিপ্রেক্ষিতে যদি ছাত্র নিষিদ্ধ ঘোষণা না করতো, তাহলে ছাত্রদল আরও ভালো হতো। এটা দেওয়ার ভিতরে নিজের দলের ভিতরে একটা সৃষ্টি হয়েছে, সন্তুষ্টি অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। আবার এখানে আমি একটু আমরা একটু ব্যাকফুটে চলে গেছি, যে কারণে তারপরেও ছাত্র তো 15.5 বছর মাঠে ছিল না, তারপরে 5,000 প্যানেল ভোট। কোনো হলে একটা সিটও ছাত্র দলের নেই, ছাত্রদল ভোটটা করবে কিভাবে? জি ধন্যবাদ হাবিব। সিফাত, যে বিষয়টি আজকে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে 115টি প্রতীকের তালিকা প্রকাশ করেছে। সেখানে নৌকাকে স্থগিত রাখা হয়েছে, শাপলা প্রকাশ করা হয় নাই, দাড়িপাল্লা আছে, লাঙ্গল প্রতীকও আছে। আপনারা বলছেন যে শাপলা ছাড়া হবেই না। আমি সেদিনও নির্বাচন কমিশন আমি নিজেই ছিলাম, আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলেছেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। আমরা দেখেছি আপনাদের দলের সার্জিস আলমের স্ট্যাটাস ফেসবুকে তিনি লিখেছেন যে কোনোভাবেই নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে প্রয়োজনে, এই ধরনের ভাষা ব্যবহার করছেন। এটা কি এক ধরনের ফ্যাসিবাদী আচরণ নয় যে একটা প্রতীকের? আমরা এখন সবকিছুকে হুটহাট হরে ধরে ফ্যাসিবাদ বলে ফেলতেছি, এটাও প্রবলেমেটিক। মানে ফ্যাসিবাদ, এটা বারবার ফ্যাসিবাদী বলতে বলতে যেটা হয়, ফ্যাসিবাদ ইটসেলফ যেটা বিগত 16 বছর ধরে এখানে কায়েম ছিল, এটা আস্তে আস্তে লঘু হয়ে যায়। ফ্যাসিবাদ তো এত মানে ইজি কোনো ইস্যু না, এটা একটা টোটালিটারিয়ান একটা স্টেট, যেখানে হচ্ছে গিয়া সব মানে সকল জীবনের সকল দিকটাকে আসলে সে আচ্ছন্ন করে ফেলে এবং নানা অনুষঙ্গ আছে সেখানে। কেবলমাত্র একটা যদি দাবি করে, রাজনৈতিক দাবি করে, তাতেই ফ্যাসিবাদ আসলে আচরণ বোঝা যায় না বলে আমি মনে করি, বিএনপির ক্ষেত্রেও জামাতের ক্ষেত্রেও। এখন আমরা যেটা বলেছি বারবার, যে নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা বারবার কিছু পক্ষপাত দুষ্টতা দেখি, কিংবা হয়তো তাদের কাছ থেকে যেই ভূমিকাটা আমরা প্রত্যাশা করি সেই ভূমিকাটা আমরা দেখি না। যেমন আমি খুব সংক্ষেপেই যদি বলি, নির্বাচন কমিশনের শাপলা প্রতীকটাকে অন্তর্ভুক্ত করার জন্য আমরা কিন্তু আবেদন করেছিলাম। তাহলে এখন যখন নির্বাচন কমিশন প্রতীকের বরাদ্দ দিচ্ছে বা প্রতীক যখন তুলে ধরছে, তখন সে বলছে যে এখানে শাপলা নেই, এখানে আপনাকে শাপলা দিতে পারছি না। ওনারা কিন্তু কোনো আইনি কারণ দেখাতে পারেন নাই যে এই কারণে আমি শাপলা প্রতীকটা অন্তর্ভুক্ত করতে পারবো না। যদিও কিছুদিন আগে তারা বারবার বলেছে যে শাপলা প্রতীক হচ্ছে একটা জাতীয় প্রতীক। পরবর্তীতে আমরা আবার কাউন্টার আর্গুমেন্টস দিয়েছি যে জাতীয় প্রতীক শুধু শাপলা না, জাতীয় প্রতীক পুরোটা মিলেই, অর্থাৎ দুই পাশে দুটো ধানের শীষ মিলে তারপর শাপলা সব মিলিয়েই জাতীয় প্রতীক, নির্দিষ্ট কোনো একটা ফুল বা এই ধরনের কোনো জাতীয় প্রতীক না। ফলে আজকে তারা মানে আমাদেরকে শাপলা প্রতীক না দেওয়ার জন্য যে কোনো কারণ আসলে তারা দেখাইতে পারে নাই,
এক, শেষ পর্যন্ত শাপলা প্রতীক যদি না পায় এনসিপি কি হবে আসলে? আমি আসছি। এখন আমি যে বললাম যে কেন নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা পক্ষপাত দুষ্টতা দেখতে পাচ্ছি, আপনি দেখবেন যে ইশরাক হোসেন মামলা থেকে শুরু করে, ইশরাক হোসেন বনাম শেখ ফজলে নূর তাপস গং, এই মামলায় কিন্তু নির্বাচন কমিশন বিবাদী ছিল। বিবাদী সত্ত্বেও কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করে নাই উচ্চ আদালতে। এইটা বরং এই যে ইস্যুটাকে কেন্দ্র করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় যে আমরা একটা স্থবিরতা দেখেছি, নাগরিক সেবা পেতে দুর্ভোগ, জনদুর্ভোগ দেখেছি, এটার জন্য তো নির্বাচন কমিশনের দায় আছে। তারা যদি সেই প্রতিদ্বন্দ্বিতা করতো এবং প্রপার লিগ্যাল ওয়েতে আগাতো, তাহলে হয়তো আমরা এই সংকটটা দেখতে পেতাম না। এখানে তাদের পক্ষপ্রতিষ্ঠাতার নজির আছে। এছাড়াও আপনি দেখে থাকবেন যে কিছুদিন আগে রুমিন ফারহানা আপার সাথে আমরা দেখলাম যে উনার দলবল কিছু লোক নিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জনাব আতাউল্লাহর উপর একটা হামলা করার আমরা দৃশ্য দেখেছি। তখন দেখলাম যে হামলা করার সময় বা রুমিন ফারহানা আপার লোকজন মিলে তাকে ধাক্কা দিচ্ছে, মারপিট করছে, ফেলে দিচ্ছে। আর এই পুরো সময়টাতে নির্বাচন কমিশনার বৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনার বৃন্দ এভাবে মুখে হাত দিয়ে, গালে হাত দিয়ে তারা এভাবে বসে আছে। তো যাদের সামনে এই ঘটনা ঘটছে, যাদের সামনে এই ধরনের সংঘর্ষ ঘটছে, তারা এটাকে ঠেকাতে পারছে না, মোকাবেলা করতে পারছে না। ফলে তারা যে বাংলাদেশে নির্বাচন পরিস্থিতি কিভাবে সুষ্ঠু করবে, এটা নিয়ে একটা সন্দেহ সংশয়ের জায়গা অবশ্যই আছে। তো এইসব জায়গাগুলোকে কেন্দ্র করে, এইসব জায়গাগুলোকে চিন্তা করে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি তার পক্ষপাতদুষ্ট আচরণটাকে থামাতে না পারে, এবং যৌক্তিক কারণ যেহেতু তারা দেখাইতে পারে না, তারা দিয়ে দেওয়া উচিত। কিন্তু এরপরে যদি দেখাইতে না পারে, তাহলে আমরা তো অবশ্যই এই বিষয়ে প্রশ্ন তুলবো এবং জনগণও এই বিষয়ে প্রশ্ন তুলবে এবং জনগণের মাঝে এই বিভ্রান্তি, সংশয়তা থাকবে। এইটা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের, আমাদের না। জি, ধন্যবাদ। ডক্টর রেজাউল করিম, আপনার কাছে আবার একটু আসতে চাই। আপনারা আসন ভিত্তিক প্রচার কার্যক্রম এরই মধ্যে শুরু করে দিয়েছেন। ঢাকা ৮ আসনে আমরা দেখছি অনেকটা ঘোষণা দিয়ে আপনারা নির্বাচনী গণসংযোগে নেমেছেন। আপনি লক্ষ্মীপুর ৩ আসন থেকে আপনি নিজেও প্রচারণা চালাচ্ছেন, প্রতি সপ্তাহে কয়েকবারই এলাকায় যাচ্ছেন। তো আপনার কাছে আমার সংক্ষেপে একটু বলবেন, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনারা পিআর করছেন, আমরা দেখছি যে পিআরের যদি নেতিবাচক উদাহরণ আমাদের সামনে আছে নেপাল, ইতিবাচক উদাহরণও আছে, কিন্তু এই যে পিআর নিয়ে এই অবস্থা, যেখানে এই যে আজকে যে জরিপটি প্রকাশিত হলো, সেই জরিপেও কিন্তু বলা হয়েছে যে 50% বেশি মানুষ এখনো পিআর সম্পর্কে জানেই না। তো যেটি দেশের বেশিরভাগ মানুষ জানে না এখনো, সেই পিআর নিয়ে কেন জামাত আসলে এভাবে একেবারে অকাট্য অবস্থায় আছে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, কোনো জরিপকে কোনো কিছুর মানদণ্ড ধরা যায় না। আমি যতটুকু একজন টুকটাক গবেষণার সাথে সম্পৃক্ত ব্যক্তি হিসাবে, এটার মেথোডোলজিটা, স্ট্যান্ডার্ডটা, স্যাম্পল, এটা কোন স্যাম্পলে সেটা করা হয়েছে, এইজ কেমন নেওয়া হয়েছে, কোন ক্যাটাগরির মানুষকে নেওয়া হয়েছে, এটার কোশ্চেনিয়ারগুলো কী ছিল, কোন লেভেলকে অ্যাকোমোডেট করা হয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস। সুতরাং এই জায়গায় কোনো জরিপকে দিয়ে 10,000 লোক, 5,000 লোক, তো এর আগে তো বিএনপি টিআইবি প্রকাশ করছে 92% অপরাধ কিন্তু জুলাই বিপ্লবের পরে তাদেরকে দিয়ে সংগঠিত হয়েছে। তাহলে সেটাকে কীভাবে আমরা রিসিভ করব? 58% মানুষ এখনও ভোটের ব্যাপারে ইনডিসিশন আছে, সেটাকে কীভাবে নেব? 71% মানুষ কিন্তু উচ্চকক্ষে পিআর চায়, তাহলে সেটাকে আপনি কিভাবে নেবেন? সুতরাং এটা একটা মানুষের একটা মানে এই জরিপগুলো একটা নির্বাচনে যাবেই না, কিন্তু না, আমরা এখানে আমাদের পিআর যখন দেখেন, আমরা কিন্তু এই ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের কথা বলি। কেয়ারটেকার সরকারের ফর্মুলা কিন্তু জামাত ইসলামী দিয়েছিল অধ্যাপক গোলাম আজম। তখন কিন্তু যখন বলা হয়েছে, তখন বিএনপি থেকে বলা হয়েছে যে এই শিশু এবং পাগল ব্যতীত নিরপেক্ষ কেউ নাই। কিন্তু সেই কেয়ারটেকার সরকারই কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত এবং এখানে অনেকগুলো ইলেকশন। সুতরাং সেই জায়গায় এসে পিআর পদ্ধতিটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমরা একটু হাবিব ভাইয়ের কাছে বরং পৃথিবীর অসংখ্য জায়গায় যে পিআর আছে, দিস ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। আমরা মনে করি যে কালো টাকা রোধ, আজকের যে বাংলাদেশের অবস্থান, এই প্রেক্ষাপটে পিআরটা আসা উচিত, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলো মিলে আলোচনা করে ঠিক করবে সেই পদ্ধতিটা কেমন। আমরা হাবিবের কাছে একটি প্রশ্ন রাখবো, তবে অবশ্যই সেটি বিরতির পর। দর্শক, এরপর জেনে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ফিরে এসে আবারও যুক্ত হবো আলোচনায়। স্বাগত আরেকবার, দেখছেন এখন প্রকাশ। আমরা আলোচনা করছিলাম আস্থা অনাস্থার রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন জামাত ইসলামের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম, আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত। হাবিব ভাই, আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই, সেটি হচ্ছে জিয়া রহমানের সময় তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন বা তিনি যখন সামরিক শাসক ছিলেন, তখন 1977 সালে একটি গণভোট হয়েছিল, যেই গণভোট দিয়ে অনেক সংবিধানের অনেক কিছু নিয়ে আসা হয়েছিল। সংবিধানের অনেক মূলনীতিও কিন্তু সেই গণভোটের মাধ্যমে হয়েছিল, যেটা পরবর্তীতে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে যেটি যুক্ত করা হয়েছিল। তখন যদি এরকম একটি প্রেক্ষাপটে সংবিধানের প্রোক্লেমেশন তৈরি হয়, এখন কেন আপনারা জুলাই চার্টার প্রশ্নে
এখন কেন আপনারা বলছেন যে সব পরবর্তী সংসদ সেটি করবে? এখন কেন গণভোটের কথা বলছেন না? এখন কেন রাজনৈতিক আগে বাস্তবায়নের কথা বলছেন না? তখনকার প্রেক্ষাপট আর এই প্রেক্ষাপট তো এক না। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতা এসেছিল কোনভাবে? পৃথিবীর দেশে দেশে আমরা দেখেছি একটা সরকারকে উৎখাত করেই রাষ্ট্র ক্ষমতা আসে, যেমন খন্দকার মুশতাক এসেছিল 17 আগস্ট, এরশাদ এসেছিল 1982 সালের 24 মার্চ। এই পৃথিবীতে একমাত্র শাসক বা একমাত্র সেনাবাহিনীতে আসা মানুষ সেটা জিয়াউর রহমান, যে যিনি ক্ষমতা দখলও করেন নাই, ক্ষমতা আসেনও নাই, ওনাকে ক্ষমতা নিয়ে আসা হয়েছে। পৃথিবীতে একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো সেনাপ্রধান অ্যারেস্ট হয়ে আছে, তাকে তার সিপাহী জনতা মিলিয়ে তার সেই বাসভবন থেকে উদ্ধার করে নিয়ে এসে ক্ষমতার পাদপীঠে বসায়? একটা প্রেক্ষাপট ছিল জিয়া রহমানের 1971 সালে সেই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা প্রথম নিজের নামে সুপ্রিম অথরিটি, পরে সেই সময়ের পরিপ্রেক্ষিতে দেওয়া। ওই যে সিপাহী জনতার মধ্যে যে একটা জিয়া রহমানের প্রতি একটা ভালোবাসা ছিল, বিশ্বাস ছিল, এবং সেদিন বাস্তবিক আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই সময় যদি জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতার পাদবীতে না আসতো, এই বাংলাদেশ সেনাবাহিনী থাকতো না। তো তখন বিপ্লবী সৈনিক সংস্থা কর্নেল তাহেরের নেতৃত্বে যেটা ছিল, সেদিন স্লোগান কী ছিল? সিপাহি সিপাহি ভাই ভাই, হাবিলদারের উপর অবিচার নাই। এবং সেদিন তারা ঢাকা ক্যান্টনমেন্টে মেজর র্যাঙ্কে যাকে পেয়েছে তাকে হত্যা করেছে। তার ভিতরে একজন মেয়ে, মানে একজন ডাক্তার, সে মহিলা, তাকেও মেজর হওয়ার অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। তো একটা প্রেক্ষাপটে জিয়া রহমান তখন এসেছিল এবং একটা পরিবর্তন, একটা জায়গায় যাওয়ার জন্য তখন দরকার ছিল। যেমন ধরেন আমরা এরশাদ একটা গণভোট করলাম, আরেকটা গণভোট হলো 91 সালে। কিসের জন্য হলো? রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাও তো আগে সংবিধানে ছিল না। 91 নির্বাচন সংবিধানে না থাকা অবস্থায় সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি সহিত সরকার থেকে আপনার সংসদে গণতন্ত্র ফিরে আসা, এবং শাহাবুদ্দিন সাহেব উনি যখন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন, শর্ত দিয়েছেন আবার ওনাকে ফিরে যেতে দেওয়ার সুযোগ দিতে হবে প্রধান বিচারপতি হিসাবে। এইসব মিলিয়ে দেশের প্রয়োজন এটা করেছে। এখন আমাদের দেশে এখন যেটা আছে এই মুহূর্তে গণভোট আপনার করতে হবে, ওই পরিস্থিতি আর এই পরিস্থিতি কিন্তু এক না। আর এখানে একটা জিনিস, কিসের ভিত্তিতে বলছেন যে গণভোট করার দরকার? না, এখন কি আপনি কোন কারণে করবেন? মানুষের জনগণের মতামত কিভাবে জনগণের মত, আমি একটা বলি, জনগণের মতামত যদি হয় এই গণভোটের পক্ষে, হ্যাঁ না ভোট পড়বে তো, ধরেন যদি না বেশি পড়ে যায়, সেটি হবে বাস্তবায়ন। হ্যাঁ, সেটি বাস্তবায়ন হবে। এই রিস্টেন্টের দরকার ঠিকই আছে, অসম্মান করার দরকার নাই তো। আমার কথা হলো যে আমরা জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আমরা যারা শরিক হয়েছে, আমাদের তো শত শত ছেলে এখানে জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা চাই জুলাই এটাকে সম্মানের চোখে দেখার, সম্মানের জায়গায় রাখা, কোনোভাবেই এটা যেন মানে কোনোভাবেই ভাবমূর্তি নষ্ট না হয়। হতে পারে, হয়ে যেতে পারে। তো আমি একটু রেজাল্ট ভাইয়ের কাছে আসতে চাই। এই যে গণভোটের কথা বলা হচ্ছে বা জুলাই সনদের কথা বলা হচ্ছে, এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমি গত 2 দিন আগে দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু জামাতকেও দোষারোপ করেছেন। তিনি বলছেন যে বিএনপি জামাত, আমি দুঃখিত এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, বলেছেন বিএনপি জামাত মিলে ভণ্ডামি করছে। আসলেই কি বিএনপি জামাত মিলে এই জুলাই সনদ দিয়ে ভণ্ডামি করছে? তারা জুলাই সনদে স্বাক্ষর করছে না বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে দুই দলে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে? আপনি কি বলেন? ধন্যবাদ। আমি কিছু কিছু শব্দ আপনি আমাকে ধরিয়ে দিলেও আমি বলতে চাই না, কারণ এগুলো যে বলে তার মুখে থাকাই ভালো, এবং যে বলছে তাকে জিজ্ঞাসা করবেন। আমাদের যে এখন যে আন্দোলন, এখানে অন্যতম হচ্ছে জুলাইকে আপনার লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে আসতে। হাবিব ভাই যেটা বলেছেন, পৃথিবীর যত জায়গায় এই বিপ্লব হয়েছে সব জায়গায় কিন্তু আপনি ফরাসিতে দেখেন 6th অ্যামেন্ডমেন্ট হয়েছে, মেক্সিকোতে দেখেন, সাউথ আফ্রিকায় দেখেন, সব জায়গায় এই অ্যামেন্ডমেন্টগুলো হয়ে সেখানে কিন্তু নতুন চার্টার। আপনি এখন কি আমাদের কনস্টিটিউশন নেই আমাদের, তাহলে আপনি সুপ্রিম কোর্ট থেকে মত নিয়েছেন কেন? আপনি আজকে এখানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে তো অবৈধ সরকার হবে যদি আপনি এখানে লিগ্যাল ফ্রেমের মধ্যে তাকে না নিয়ে আসেন। কারণ আপনাকে আমাদের কনস্টিটিউশনে কি অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো কিছু আছে? সেটা নেই। আপনি আজকে নির্বাচন ফেব্রুয়ারিতে কার কাছে চাচ্ছেন? কোন সরকার সেটা? কারণ এখন তো ইলেকশন হওয়ার কথা না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যদি না যেত তাহলে তো ইলেকশন হবে 29-এ। তাহলে আপনি এখন কার কাছে ইলেকশন চাচ্ছেন? টোটাল জিনিসটাকে আপনাকে একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে যদি না নিয়ে আসেন, পিপল উইলসের যে জায়গাটি তৈরি হয়েছে, ডকট্রিন অফ নেসেসিটি যেটাকে বলে, আপনি ওই সময়ের সেই সময়ের প্রেক্ষাপট বর্ণনা করতেছেন আর এখন বলতেছেন সেটা না, কত হাজার লোক মারা গেলে সেই প্রেক্ষাপট হবে।
তাহলে আরও লোক মারা যেতে হবে? 40,000 পঙ্গু হয়েছে, আর কত পঙ্গু হতে হবে? আর কত মানুষকে জীবন দেওয়ার পরে মানে ডক্ট্রিন অফ নেসেসিটি হবে? সুতরাং এগুলো আসলে কথার কথা। আর আপনি বলছেন, আমি বলি যে আজকের এই জরিপ যেমনি হচ্ছে, এই জরিপ কিন্তু আমি সেদিন একটা সাথে টকশোতে বলেছিলাম যে আলোচনার খাতিরে যদি হয় যে আজকে যে বিএনপি বলছে যে আমরা গেলে পাশ করব, অথবা যারা ক্ষমতায় যাবে, যারা এটা মনে করেন তারা যদি বিরোধী দলে চলে যান, অন্যরা সবাই মিলে যদি সরকারে যান, ওনারা সেদিন দুঃখ করবে যে আমাদেরও তো লোক ছিল, এটাকে লিগ্যাল ফ্রেমে আনা দরকার ছিল। এই সরকার, তিনি অবৈধ সরকার হবেন। এই বীর যারা ছিল, জুলাই যোদ্ধা আমরা যাদেরকে বলি, তাকে প্রত্যেকটা বিপ্লবের পরে কিন্তু তাদেরকে সেই লেগেসিটি আপনাকে দিতে হবে। তাকে আইনি ভিত্তির জায়গায় এই বীরের মর্যাদা কি, এই আন্দোলনের অবস্থান কি, আমাদের যেই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেটা তো কোনো, সেটার মধ্যে প্রত্যেকের মিশ্র প্রতিক্রিয়া ছিল। সেখানে শাপলা চত্বরকে ওন করা হয়নি, সেখানে আমাদের এখানে যে সবচেয়ে বড় মেসাকার হয়েছিল সেটাকে আনা হয়নি, আমাদের এই বিপ্লবের মধ্যে যেই অবস্থান অবস্থিতি সেটাকে উল্লেখ করা হয়নি। সুতরাং আমরা, আমাদের দাবি হচ্ছে যে লিগ্যাল এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এর মধ্য দিয়ে আপনাকে এবং দেখেন এই জায়গায় সবচেয়ে বেশি বিএনপি কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিতে অসুবিধা নেই। কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু 3টি অবস্থান কিন্তু বিশেষজ্ঞরা দিয়েছেন, এবং এটি ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে তাহলে আমরা সবাই যা বলছেন সরকারকে উদ্যোগ নিতে হবে। সেই 3টার একটা অপশন বিএনপিকে অবশ্যই বেছে নিতে হবে। সেই জায়গাটি হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে গণভোট, এবং আপনার এই পদ্ধতিকে মেনে নিয়ে আপনাকে ইলেকশনের মধ্যে আসতে হবে। নচেত আপনি ফেব্রুয়ারির ইলেকশন কিন্তু এটিকে ভিত্তি যদি না ধরেন, তাহলে এই সরকারেরও ভিত্তি নেই, তাহলে ইলেকশন চাওয়ারও অধিকার নেই, আপনার এই বীর এবং এই আন্দোলন এর কোনো কিছুর মর্যাদা কিন্তু থাকবে না। জি, ধন্যবাদ। সালাউদ্দিন, সিফাত, আপনার কাছে একটু আসতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনার দলের একজন গুরুত্বপূর্ণ নেতা, আমরা আজকের আলোচনায় বারবারই তার কথার প্রসঙ্গটা আসছে। একসময় বলছিলেন যে 300 আসনই হয়তো এনসিপি পেয়ে যাবে, এখন সেটা 150-তে নেমে এসেছে, এবং বলেছে বিএনপি 50 থেকে 100 আসনে বেশি পাবে না। এখন তার মতে এখন অবস্থা আরও তলানিতে। এই বক্তব্যের সঙ্গে আপনার দল কতটা একমত? আর রেজাউল ভাই যেটা বলছিলেন যে বিএনপি বিরোধী দলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে, জামাত, এনসিপি বা অন্যান্য দলগুলো মিলেও সরকার গঠন হয়ে যেতে পারে, যদিও সম্ভাবনার কথা বলেছেন, এই জায়গায় কি বলবেন? জি, এখন ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের এই পুরো রাজনৈতিক ল্যান্ডস্কেপে সংস্কার ইস্যুকে কেন্দ্র করে, জাতীয় সংসদ নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আপনি দেখতে পাচ্ছেন যে এক ধরনের পোলারাইজেশন হয়ে গেছে। বিএনপি এবং সমমনা দলগুলো, আবার জামাতের সাথে অন্যান্য ইসলামপন্থী দলগুলো, এগুলোও আছে। আবার এখানে যদি আপনি দেখেন যে এনসিপি সহ তরুণদের যে ফোর্সগুলো বিগত ফ্যাসিবাদী জমানায় আলাদা একটা স্বতন্ত্র দল বা শক্তি বা পক্ষ আকারে হাজির হয়েছিল এবং নিজেদের রাজনৈতিক চরিত্র নির্মাণ করেছিল, তারা আবার আলাদা একটা পক্ষভুক্ত হচ্ছে। পোলারাইজেশনটা এরভাবে দাঁড়াচ্ছে আর কি। এটা রাজনৈতিক বিশ্লেষকের অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে এরকমটা মনে হচ্ছে। তো ফলে এখানে অনেক কিছুই সম্ভব। বিশেষত আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখনও ডিসাইডই করে নাই, বিভিন্ন জরিপ মারফত, যেহেতু জরিপের কথা আজকে বারবার উঠে আসছে, বিভিন্ন জরিপ মারফত এটাও উঠে আসছে, অনেকে এখনও ডিসাইডই করে নাই যে আসলে তারা ভোট কাকে দেবে। 58%, এটা অনেক কিন্তু। এবং তো তারা যেহেতু এটা একটা সুইং একটা অবস্থায় আছে, তো এটা হয়তো জামাতের সাথে যে দলগুলো আছে তাদেরকেও দিতে পারে, বিএনপিকেও দিতে পারে, আবার এনসিপি নেতৃত্বে যদি কোনো ভবিষ্যতে কোনো জোট হয় কিংবা ধারা তৈরি হয় তাদেরকেও দিতে পারে। ফলে যেহেতু এটা একটা পরিবর্তিত পরিস্থিতি, এবং জনাব তারেক রহমানও কিন্তু বলেছেন আগামী ইলেকশন ইজ গোয়িং টু বি ভেরি হার্ড, এবং খুবই কঠিন এবং রাফ হতে যাচ্ছে। তো তার মানে এটা সব দলই এটা মোটামুটি অ্যাগ্রি করে নিয়েছে, কারণ বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক চৈতন্য এটা কিন্তু পরিবর্তিত হয়েছে এবং মোর বিকশিত হয়েছে। তো এই জায়গা থেকে যদি আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির কথা বলেন, কিংবা জনাব তারেক রহমানের কথা বলেন, কিংবা জামাতের যারা নেতৃবৃন্দ আছে তাদের কথা বলেন, এগুলোকে আমি এই অ্যাঙ্গেল থেকে দেখতে চাই, যেহেতু পরিবর্তিত বাস্তবতা। ফলে আমি এটাকে আলাদা কোনো, মানে আমার দলের স্ট্যান্ড বলেন কিংবা বিএনপির স্ট্যান্ড, মানে তারা এভাবে চাচ্ছে নির্বাচনে অমুক ক্ষমতা আসবে, যেমন বিএনপি থেকে বারবার বলা হয় যে তারেক রহমান আগামীতে সরকার গঠন করবে বা বিএনপি তারা আগে সরকার গঠন করবে। এইটা পলিটিক্যাল রেটরিক আকারে সবাই চাইবে, প্রত্যেকটা রাজনৈতিক দলই এটা চায় যে তারা আগামীতে সরকার গঠন করবে। এইটা নিয়ে আলাদা কোনো মন্তব্য আমার নিষ্প্রয়োজন বলে আমি মনে করছি। আমি শুধুমাত্র, যেহেতু আপনার দুইজনকেই জিজ্ঞেস করেছিলেন যে জুলাই সনদ প্রসঙ্গে, আমরা আমাদের জায়গা থেকে, এনসিপি জায়গা থেকে আমরা মনে করি মোস্ট ডেমোক্রেটিক এবং ট্রান্সপারেন্ট একটা ওয়ে বলেছি জুলাই সনদটাকে বাস্তবায়ন করার জন্য। সেটা হচ্ছে আপনি গণপরিষদ নির্বাচনের দিকে যান, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দিকে যান। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দিকে গেলে কি হবে, আপনি এই জুলাই সনদটাকে বা সংবিধানের মধ্যে যে মৌলিক পরিবর্তনগুলো আপনি আনতে চাচ্ছেন সেগুলোকে আপনি জনভিত্তি দিতে পারবেন, জনগণের অংশগ্রহণমূলক করে আপনি নিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ, যেটা হাবিব ভাই বললেন যে অ্যামেন্ডমেন্টের কথা, ধরেন আপনি অ্যামেন্ডমেন্ট নিয়ে আসলেন,
কিন্তু আমরা যেই সকল অ্যামেন্ডমেন্ট আনার জন্য জুলাই ঐকমত্য কমিশন আমরা একমত হয়েছি, এগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে দেখা যাবে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো, সেখানে কিন্তু আঘাত পড়বে। যেমন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা হাইকোর্টকে আমরা বলছি বিকেন্দ্রিক করব, বিভিন্ন জেলায় জেলায় স্থাপন করব। ইতিপূর্বে যখন এই কাজটা এরশাদ সাহেব করছিলেন তখন আমরা দেখতে পেলাম যে সংশোধনী মামলাতে এসে, অষ্টম সংশোধনী মামলায় এসে, মোস্ট প্রবলি আনোয়ার হোসেন চৌধুরী কেস, সেখানে এসে বলা হলো যে এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিপরীত। ফলে এই যে সংশোধনীটা আনা হয়েছিল, এই সংশোধনীটা ইটসেলফ আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছিল, বাতিল হয়ে গিয়েছিল। ফলে এখন আমরা যে অ্যামেন্ডমেন্টগুলো আনতে চাচ্ছি সেগুলো অধিকাংশই কিন্তু আপনি দেখতে পাবেন, এবং আপনি যদি উচ্চ কক্ষ করেন, বর্তমানে এক্সিস্টিং যে কনস্টিটিউশন সেখানে উচ্চ কক্ষের কোনো ধারণাই নাই। ফলে এটা তো সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এবং আপনি মূলনীতিতে বলছেন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিয়ে আসবেন। কনস্টিটিউশনের 7B-তে বলা আছে যে আপনি মূলনীতি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ এইসব জায়গায় আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। তো তাহলে আপনি যখন পরিবর্তন নিয়ে আসছেন তখন তো এটা আবার ওই 7B অনুযায়ী সেটা আবার আনকনস্টিটিউশনাল হচ্ছে। এখন ভবিষ্যতে যে সরকারই আসুক 10 বছর পরে, 20 বছর পরে তো এটা আনকনস্টিটিউশনাল ঘোষণা হবে। তাহলে তো এভাবে আমরা চলতে পারি না। ফলে জনভিত্তিতে গণপরিষদ নির্বাচন আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে আসি। শেষ প্রশ্নটি হাবিব ভাইকে একটু করতে চাই। হাবিব ভাই, আপনার 4 আসন, আপনার সংসদীয় আসন, এলাকায় তো যান, এটা কি দলের সবুজ সংকেত পেয়ে যাচ্ছেন নাকি নিজের থেকে যাচ্ছেন? আমি তো 2018 সালে দলের নমিনেশন পেয়েছিলাম, 2007 সালে পেয়েছিলাম, 2014 সালে পেতাম, ইলেকশন হলো না, 2024 সালে পেতাম যদি ইলেকশন হতো। আর আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমার কাছে পাবনার 5টা আসন সম্বন্ধে জানতে চেয়েছেন কার কী অবস্থা। আমি নির্মমভাবে বলে দিলাম এই অবস্থা। তখন উনি আমাকে বললেন যে আপনারা তো ইস্যুতে ইলেকশন করবেন, এবং বাদবাকি 3 আসনের কথা, 5টা আসন, 3টা আসন বলে দিলেন এদেরকে বলেন মাঠে কাজ করতে। যেমন পাবনার 2-এ আজকে তো আপনাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এখন পর্যন্ত কাউকে কোনো ধরনের সবুজ এখন সংকেত দেওয়া যেটা বলেছে রিজভী আহমেদের কথা, রিজভী আহমেদ বলেছে এটা দলের সিদ্ধান্ত, আমি জানি না। আমাকে যেটা বলেছে, আমি তো অন্য কারোর কথা শুনে না। আমার পাবনার 2-এ সেলিনতা হাবিব, কৃষিবিদ হাসান জাভেদ তুহিন, কৃষক দলের প্রেসিডেন্ট, 2জনে কাজ করেছিল, 2জনে ওখানে থেকে নির্বাচন করতে চেয়েছিল। তাহলে হাসান জাভেদ তুহিনকে যে আমি পাবনা 3-এ নিয়ে গেলাম চেয়ারম্যান সাহেবের কথা মতো, ওনার নির্দেশ মোতাবেক বা পরামর্শ মোতাবেক, সেখানে আমি এবং রাজশাহী ডিভিশনে আমার দায়িত্বপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, উনি সহ আমি ওখানে গিয়ে হাসান জাভেদ তুহিনকে আমরা ওখানে প্রার্থী করলাম, এবং এখানে ওই 3 উপজেলা, 3 পৌরসভা সংক্ষেপে যদি আমরা ধরে নিই যে আজকে রিজভী আহমেদ যেটা বলেছেন, ডেকে নিয়ে আসলাম, আমি বলি ডেকে নিয়ে আসলাম। তাহলে আমি পাবনা 2-এর একজন প্রার্থী, তাকে পাবনা 3-এ গিয়ে আমরা গিয়ে সেখানে তাকে নির্বাচনে কাজ করার জন্য পরিচয় করে দিলাম, এবং শিবন বিশ্বাস সহ উনিও গিয়েছিলেন। তাহলে আমরা কি নিজের থেকে এটা পারি? আর হাসান জাভেদ তুহিন কি তাহলে রিজভী আহমেদ ভুল বলেছেন আপনার কথা অনুযায়ী? বলেছেন কি সত্য বলেছেন? অনেক ধন্যবাদ। আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাই যে আমার সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা হয়েছিল, ওনার পরামর্শ মোতাবেকই আমি, ওনার পরামর্শ মোতাবেক আরও 3টা আসনে কারা নির্বাচন করবেন সে কথা আমি পরিষ্কার বলে দিয়েছি। পাবনা 1-এর কথা আমি বলিনি, পাবনা 1-এর কথা উনি আমাকে বলেন নাই বলে। হাবিব ভাই, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিন সিফাত, এনসিপির যুগ্ম সদস্য সচিব। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জামাতের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে। আপনাদের 3জনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।